Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের হিসাব বিজ্ঞানের 5 নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজকে আমরা সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। যদিও ইতিমধ্যে অর্থাৎ আগামী 12 তারিখ থেকে স্কুল কলেজগুলো খোলা হয়ে যাচ্ছে, আমরা অনেকেই ধারণা করেছিলাম যে স্কুল কলেজ অর্থাৎ কলেজ খুলে যাওয়ার কারণে অ্যাসাইনমেন্ট হয়তো দিবে না সরকার, কিন্তু আমরা জানি যে এর আগেই সিদ্ধান্ত হয়েছিল মোটামুটি এভাবে যে অ্যাসাইনমেন্ট থেকে 50% নাম্বার এবং ডিসেম্বরে যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সেই পরীক্ষা থেকে 50% নাম্বার মিলিয়ে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি করা হবে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাসাইনমেন্টটি চলমান থাকবে, তাই আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি অ্যাসাইনমেন্টগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে। আমরা আমাদের যেগুলো আমাদের চলমান কার্যক্রমগুলো ছিল, বিশেষ করে সালের অঙ্কগুলোর সলিউশন দেওয়া, সেই কার্যক্রমগুলো আমরা আবার যেখানে আমাদের বাকি ছিল বা ঘাটতি ছিল সেগুলো আমরা নতুন করে শুরু করে দিব ইনশাআল্লাহ। তা আজকে আমরা যে সপ্তাহের অ্যাসাইনমেন্টটা নিয়ে দাঁড়াইছি তার আগে আমরা একটু আলোচনা করে নিই। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। আজকে আমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টটি। আমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে এইভাবে। আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট নিয়ে, পরবর্তীতে আমরা আলোচনা করব সলিউশন নিয়ে, যে আমরা কিভাবে সলিউশনটা করব। তাহলে অ্যাসাইনমেন্টটা যদিও এখান থেকে যদি আমি আলোচনা করি কিছু বোঝা যাবে না, আমি একদম অল্প অল্প করে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে সর্বপ্রথম আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি কি হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে রেওয়া মিল প্রস্তুতকরণ ও অশুদ্ধি সংশোধন, আর অ্যাসাইনমেন্টের নাম্বার হচ্ছে 5, যদিও এটি সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তাহলে আসি, এখন আমরা অ্যাসাইনমেন্টটি আস্তে আস্তে দেখি। 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। বিষয় হিসাব বিজ্ঞান, পত্র প্রথম, বিষয় কোড 253, স্তর হচ্ছে এইচএসসি। প্রথম কলমটা আমার ছিল অ্যাসাইনমেন্ট নাম্বার। অ্যাসাইনমেন্ট নাম্বারের মধ্যে আমি পাচ্ছি 5, চতুর্থ অধ্যায় রেওয়া মিল। তারপরে আছে অ্যাসাইনমেন্টের ঘরে আমি পাচ্ছি রেওয়া মিল প্রস্তুতকরণ ও অশুদ্ধি সংশোধন। এরপরে সহায়ক তথ্যের ভিত্তিতে আমরা জানি যে আমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হয়। সহায়ক তথ্যের মধ্যে আমরা পাচ্ছি প্রিমিয়াম জেনারেল স্টোর এর হিসাবের বই থেকে 31 ডিসেম্বর 2020 তারিখে নিম্নে উল্লিখিত খতিয়ানের জের সংগ্রহ করা হয়। খতিয়ানের জেরগুলো আমাদেরকে সিরিয়ালি সাজিয়ে দেয়া নেই, এভাবে পাশাপাশি করে লেখা আছে। আমরা এখান থেকে দেখে দেখে রেওয়া মিলটি প্রস্তুত করব। মূলধন দেয়া আছে 30,000 টাকা, বিক্রয় খতিয়ানের জের 20,000 টাকা। আমরা জানি যে বিক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার। নগদ তহবিল 1/1/2020 10,000 টাকা। আমরা জানি যে নগদ তহবিল এবং ব্যাংক ব্যালেন্স, প্রারম্ভিক ব্যালেন্সটা রেওয়া মিলে আসে না। তবে ভাড়া খরচ দেওয়া আছে 17,000 টাকা। ব্যাংক জমা 31/12/2020, বছরের শেষে হাতে নগদ ব্যাংকে জমা আমরা রেওয়া মিলে আনবো। তাহলে 31/12/2020 মানে বছরের শেষেরটা দেওয়া আছে 8,000 টাকা। নগদ তহবিল 31/12/2020 অর্থাৎ বছরের শেষে নগদ তহবিল দিয়ে আছে 12,000 টাকা। কমিশন আয় 20,000 টাকা। এখানে কমিশনের ক্ষেত্রে বলেই দিয়েছে যে এটি একটি আয়। ক্রয় খতিয়ানের জের, আমরা জানি যে ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার। ক্রয় খতিয়ানের জের দেয়া আছে 16,000 টাকা। যন্ত্রপাতি 24,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য 8,000 টাকা। এরপরে দেয়া আছে সাধারণ সঞ্চিতি 22,000 টাকা, ক্রয় 37,000 টাকা, বিক্রয় 57,000 টাকা, নমুনা পণ্য বিতরণ 12,000 টাকা, সমাপনী মজুত পণ্য 4,000 টাকা। আমরা জানি সাধারণত রেওয়া মিলে সমাপনী মজুত পণ্য আসে না। ব্যাংক জমাতিরিক্ত 1/1/2020 6,000 টাকা, অর্থাৎ ব্যাংকের প্রারম্ভিক ব্যালেন্সটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। আমরা জানি হাতে নগদ এবং ব্যাংক জমার প্রারম্ভিক ব্যালেন্সটা আসে না। উত্তোলন 7,000 টাকা।
এই ছিল আমার রেওয়া মিলের কিছু তথ্য, অর্থাৎ খতিয়ানের ব্যালেন্স গুলো দেয়া। 31শে ডিসেম্বর 2020 তারিখে রেওয়া মিল প্রস্তুতের পর নিম্নের ভুলগুলো উদ্ঘাটিত হয়। অর্থাৎ রেওয়া মিল করার পরে আমরা নিচের ভুলগুলো পেয়েছি। কয়টি ভুল? 6টি ভুল। 6টির মধ্যে 1 নম্বর বলতেছে ক্রয় হিসাবে 4500 টাকা কম লেখা হয়েছে। আচ্ছা, কোনো জায়গায় এখানে আমাদের 4টে জিনিস আমরা মাথায় রাখবো। আমাদের যদি ভুল সংশোধনী জাবেদা দেয়, একটি হচ্ছে ক্রয় হিসেবে বিক্রয় হিসেবে যে বিক্রয় হিসেবে কম লেখা হয়েছে, বিক্রয় হিসেবে বেশি লেখা হয়েছে। আর হচ্ছে ক্রয় হিসেবে কম লেখা হয়েছে, ক্রয় হিসেবে বেশি লেখা হয়েছে। অর্থাৎ এরকম কম বেশি লেখা হইলে সেখানে আমরা অনিশ্চিত হিসাবের মাধ্যমে আমরা সমাধান করব। 2 নম্বরে ক্যাশ বাক্স থেকে 10,000 টাকা হারিয়ে যায়, যা হিসাবভুক্ত হয়নি। যেহেতু হিসাবভুক্ত হয়নি, অতএব আমরা জানি যে এটা সাধারণ জাবেদাটা কি হতে পারে। 3 নম্বরে পণ্য ক্রয় 7,000 টাকা, ক্রয় হিসেবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে। অর্থাৎ পণ্য ক্রয় করেছি 7,000 টাকা, কিন্তু ক্রয় হিসেবে ডেবিট করেছি 2,000 টাকা। অর্থাৎ ক্রয় হিসেবে কি হয়েছে? 5,000 টাকা কম লেখা হয়েছে। অর্থাৎ 1 নম্বরে বিক্রয় হিসেবে কম লেখা হয়েছে, 3 নম্বরে কিন্তু ক্রয় হিসেবে কম লেখা হয়েছে, কিন্তু বিষয়টা আমার উপস্থাপন কথাটা ভিন্ন। 4 নম্বরে 3,000 টাকা 9,000 টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় হিসাবে হিসাবভুক্ত হয়েছে। অর্থাৎ এখানে আমরা যন্ত্রপাতি ক্রয় করেছিলাম, যন্ত্রপাতি ডেবিট করার কথা ছিল, আমি যন্ত্রপাতি ডেবিট না করে ক্রয় হিসাবকে ডেবিট করেছি। 5 নম্বরে ভাড়া 2,000 টাকা প্রদান করে ভাড়া হিসাবে ক্রেডিট করা হয়েছে। ভাড়া 2,000 টাকা প্রদান করছি, ভাড়াকে ডেবিট করার কথা, কিন্তু ভাড়াকে ডেবিট না করে আমি ভুলে ভাড়াকেই ক্রেডিট করেছি। 6 নম্বরে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা, ভুলবশত উত্তোলন হিসেবে 5,000 টাকা ডেবিট করা হয়েছে। ডেবিট করার কথা ছিল 500 টাকা, ডেবিট করেছি 5,000 টাকা। তো আমরা জাবেদাগুলো কি হবে সেটা আমরা সামনের দিকে দেখতেছি। এরপর আমার এখানে চেয়েছে শিকন ফল বা বিষয়বস্তু। রেওয়া মিল প্রস্তুতের মাধ্যমে হিসাব দাখিলা বিভিন্ন ভুল চিহ্নিত করতে পারবে। কারণ আমরা দেখতেছি যে এখানে কিছু ভুল ত্রুটি আছে, যে কি কি ভুল আছে সেই ভুলগুলো আমরা দেখতে পারবো। 2 নম্বরে হিসাবের শুদ্ধতা যাচাই ও ভুল সংশোধন করতে পারবে। আমরা এখান থেকে হিসাবের শুদ্ধতাও যাচাই করতে পারবো, ভুল সংশোধনও করতে পারবো। নির্দেশনা, সংকেত, ধাপ বা পরিধি। প্রথমে বলতেছে বিভিন্ন প্রকার ভুল সম্পর্কিত ধারণা অর্জন। আমরা রেওয়া মিলের মাধ্যমে আমাদের কি কি ভুল আমরা রেওয়া মিলে ধরা পড়ে, কি কি ভুল ধরা পড়ে না, এই জাতীয় জিনিসগুলো আমরা বিস্তারিত ধারণা পাবো এই চ্যাপ্টারটি করার মাধ্যমে। তখন আমরা রেওয়া মিল প্রস্তুত করতে পারবো, অনিশ্চিত হিসাব সম্পর্কিত বাস্তব ধারণা অর্জন করতে পারবো। রেওয়া মিল মিলে যাওয়া সত্ত্বেও যে সকল ভুল ধরা পড়ে না, অর্থাৎ করণিক ভুল, সে সম্পর্কিত বাস্তব ধারণা অর্জন করতে পারবো এই চ্যাপ্টারের মাধ্যমে। সংশোধনী দাখিলা প্রস্তুত করার, অর্থাৎ ভুল সংশোধনী দাখিলা প্রস্তুত করতে পারবো। আবার ভুল সংশোধনী দাখিলার পরে সংশোধনী রেওয়া মিল প্রস্তুত করতে পারবো এই চ্যাপ্টারের মাধ্যমে। এরপর আমরা আসি মূল্যায়ন নির্দেশনা, রুব্রিক্স। অর্থাৎ একজন টিচার, আমি খাতা জমা দেওয়ার পরে আমি রেওয়া মিলটা তৈরি করে খাতাটা জমা দিলাম। জমা দেওয়ার পর একজন টিচার আমাকে কিভাবে মূল্যায়ন করবেন, আমার নাম্বারটা কিভাবে দেখবেন। নাম্বার 1, আমার করতে বলেছে করণিক ভুলের প্রকারভেদ বর্ণনা। অর্থাৎ করণিক ভুল কি কি আছে সেই প্রকারভেদটা বর্ণনা করব। এর মধ্যে আমাকে বলতেছে 4টি ভুল যদি বর্ণনা করতে পারি তাহলে পাবো 4, 3টি ভুল বর্ণনা করতে পারলে পাবো 3, 2টি ভুল বর্ণনা করতে পারলে পাবো 2, 1টি ভুল বর্ণনা করতে পারলে আমি পাবো 1। অর্থাৎ 1টির জন্য 1, 2টির জন্য 2, 3টির জন্য 3, 4টির জন্য 4। আমরা জানি যে করণিক ভুল আছে, আমরা 4 ধরনের ভুলই আমরা দেখতে পাই। খতে আমার কাছে জানতে চেয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে খতিয়ান জেরের সাহায্যে রেওয়া মিল প্রস্তুত করা। অর্থাৎ আমাকে সহায়ক তথ্যের মধ্যে যে খতিয়ানের যেগুলো দেওয়া আছে এর মাধ্যমে আমরা একটি রেওয়া মিল তৈরি করব। রেওয়া মিলটি যদি তৈরি করি, আংশিক রেওয়া মিল যদি শুদ্ধ হয় তাহলে পাবো 1, এর মধ্যে যদি 2টি ভুল থাকে তাহলে পাবো 2, যদি 1টি ভুল থাকে তাহলে পাবো 3, আর যদি রেওয়া মিল সঠিকভাবে প্রস্তুত হয় তাহলে পাবো 4। অর্থাৎ রেওয়া মিল প্রস্তুত করতে গিয়ে যদি আমি একটিও ভুল করি তাও আমার নাম্বার 1 কমে যাবে। অর্থাৎ রেওয়া মিল যদি কোনো কারণে না মিলে তাহলে আমি পরিপূর্ণ নাম্বার পাবো না, শুধু মিললে হবে না, সঠিকভাবে মিলতে হবে। তবে গতে আমার কাছে চাইছে সহায়ক তথ্যের ভিত্তিতে 1, 2, 3 ও 4 নম্বর ভুলের সংশোধনী দাখিলা লিখুন। আমরা জানি যে আমাদের ভুল সংশোধনী দাখিলা দেওয়া ছিল 6টি, এর মধ্যে আমাকে 4টি জাবেদা চাওয়া হয়েছে। একটি ভুলের সংশোধনী দাখিলা যদি সঠিক হয় তাহলে 1, 2টি ভুলের যদি সংশোধনী দাখিলা সঠিক হয় তাহলে 2, 3টি ভুলের সংশোধনী দাখিলা সঠিক হলে 3, 4টি ভুলের সংশোধনী দাখিলা সঠিক হলে 4। অর্থাৎ একটা হলে 1, 2টা হলে 2, 3টা হলে 3, 4টা হলে 4। যেহেতু আমার 4টি জাবেদা চেয়েছে, আর বাকি 2টি যে জাবেদা চাইনি সেই 2টি জাবেদা আমার করা লাগবে। যদি আমি না করি তাহলে আমি
এই অনিশ্চিত হিসাব প্রস্তুত করতে পারবো না। বাকি দুইটা জাবেদা আমি খসড়া হিসেবে ওয়ার্কিংস হিসেবে করে নিই। সহায়ক তথ্যের ভিত্তিতে অনিশ্চিত হিসাব প্রস্তুত করা, অর্থাৎ অনিশ্চিত হিসাব প্রস্তুত করব। একটি পোস্টিং যদি সঠিক হয় 1, দুইটি পোস্টিং যদি ভুল লিখি তাহলে 2, একটি পোস্টিং যদি ভুল লিখি তাহলে 3, আর যদি অনিশ্চিত হিসাব যথাযথভাবে প্রস্তুত করি তাহলে আমি পাবো 4-4। এরপরে অনিশ্চিত হিসাব তৈরি করার পরে ভুল সংশোধনী জাবেদা করার পরে আমার যেটা করতে বলেছে সহায়ক তথ্যের ভিত্তিতে সংশোধিত রেওয়ামিল প্রস্তুত করা। সংশোধিত রেওয়ামিল প্রস্তুত করার আগে আমরা দুই ধরনের কাজ করতে পারি। একটা হচ্ছে যে ভুল সংশোধনী দাখিলাগুলো পেয়েছি সবগুলো নিয়ে যদি খতিয়ান করি, খতিয়ানের ব্যালেন্সগুলো যদি আমরা রেওয়ামিলে নিয়ে যাই তাহলে আমরা সংশোধিত রেওয়ামিল পাবো। যেহেতু এখানে আমাকে শুধু অনিশ্চিত হিসাবে খতিয়ান করতে বলছে, বাকি খতিয়ানগুলো করতে বলে নাই, তাহলে আমরা খতিয়ান না করে ওই রেওয়ামিলের ভিতরে যোগ বিয়োগ করে দেখিয়ে আমরা নতুন রেওয়ামিলটি প্রস্তুত করব। যদি আংশিক রেওয়ামিল শুদ্ধ হয় তাহলে পাবো 1, দুইটি জের যদি ভুল হয় তাহলে পাবো 2, একটি জের যদি ভুল হয় তাহলে পাবো 3, আর যদি সংশোধিত রেওয়ামিল যথাযথভাবে প্রস্তুত করি তাহলে পাবো 4। তাহলে মোট হচ্ছে আমার এইভাবে কোনটা কত পেলাম, আমার স্কোরটা মোট হবে। অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 20। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিয়েছে, যদিও এটা আমাদের খুব বেশি একটা কাজে লাগে না। যথাযথ বা পূর্ণাঙ্গ হচ্ছে 80% থেকে 100% সঠিক, অধিকাংশ হচ্ছে 70% থেকে 79% সঠিক, এবং আংশিক হচ্ছে 50% থেকে 69% সঠিক হলে এটা আংশিক। এরপর আমরা আসি, আমরা কত নম্বর পেলে এটা কোন মতামতের মধ্যে যাবে। 16 থেকে 20 পাইলে অতি উত্তম, 14 থেকে 15 পাইলে উত্তম, 10 থেকে 13 পাইলে ভালো, 0 থেকে 9 পাইলে অগ্রগতির প্রয়োজন। আমরা এইভাবে আমাদের নাম্বারটা মূল্যায়ন করা হবে। এরপর আমরা আসি 1 নম্বরে আমার চেয়েছে করণিক ভুলের প্রকারভেদ বর্ণনা করো। 1 নম্বরে আমার কাছে চেয়েছে কতে করণিক ভুলের প্রকারভেদ বর্ণনা করো। যেহেতু আমাদের এর আগে একবার বলেছিল ক খ গ গ লেখা ঠিক হবে না, তাই আমরা উত্তরের মধ্যে ক খ লিখি নেই, উত্তরের মধ্যে আমরা উত্তর দিয়ে করণিক ভুলের প্রকারভেদ বর্ণনা করা হলো। আরেকটি কথা, আমি এখানে অ্যাসাইনমেন্টে বোঝানোর জন্য বিভিন্ন কালার ইউজ করেছি। আপনারা পরীক্ষার খাতায় অবশ্যই সব কালো কালি দিয়ে লিখবেন। এখানে নীল কালি, লাল কালি, অন্য কোনো কালি দিয়ে বর্ডার হেডলাইন লেখার দরকার নেই। প্রয়োজন আপনি একটা আন্ডারলাইন করতে পারেন, কোলন লাইন দিয়ে আন্ডারলাইন করতে পারেন, এটা বোঝানোর জন্য। কিন্তু আপনারা সব লিখবেন কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা। তাহলে করণিক ভুলের প্রকারভেদের মধ্যে আমরা কি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিল তৈরি করা হয়ে থাকে। সাধারণত ধরে নেওয়া হয় যে রেওয়ামিল দুই পাশ মিলে গেলেই হিসাবটি গাণিতিকভাবে শুদ্ধ। আমরা কেন রেওয়ামিল তৈরি করি? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। যে রেওয়ামিল যদি দুই পাশ মিলে যায় আমরা ধরে নিতে পারি যে আমার জাবেদা এবং খতিয়ানের পোস্টিং দুটিই সঠিক হয়েছে। কিন্তু রেওয়ামিল মিলে যাওয়ার পরও হিসাবে ভুল থাকতে পারে, তাই নিশ্চিতভাবে বলা যায় না যে রেওয়ামিল মিলে গেলেই তা নির্ভুল। কারণ এমন কিছু ভুল আছে যা রেওয়ামিলের মাধ্যমে সাধারণত ধরা পড়ে না। এই ভুলগুলির মধ্যে হিসাব রক্ষণের সময় কর্মকর্তা বা কর্মচারীদের অসাবধানতার কারণে যে সব ভুল ঘটে থাকে তাকে করণিক ভুল বলে। করণিক ভুলের প্রকারভেদ নিম্নে আলোচনা করা হলো। তাহলে করণিক ভুলগুলো হচ্ছে হিসাব রক্ষকের অসাবধানতার কারণে হয়, কিন্তু অসাবধানতার কারণে হওয়া সত্ত্বেও আমার রেওয়ামিল বা খতিয়ান জাবেদা বা খতিয়ানের পোস্টিং না হলেও ভুল হওয়ার পরেও আমার রেওয়ামিল মিলে যেতে পারে। তাহলে কি কি টপিক্সের মাধ্যমে বা কি ভাবে মিলতে পারে আমরা একটু দেখি। প্রথম 1 নম্বর হচ্ছে বাদ পড়ার ভুল, ইরর্স অফ অমিশন, অর্থাৎ বাদ পড়ে গেছে একটা হিসাব বা লিখতেই বাদ পড়ে গেছে, অর্থাৎ আমি জাবেদার মধ্যে আনি নাই, তাই সেটা খতিয়ানের মধ্যে আসে নাই, তাই রেওয়ামিল তৈরি করছি, রেওয়ামিল মিলে গেছে। যদি কোনো লেনদেন হিসাবে প্রাথমিক বই জাবেদা বা খতিয়ানে আদৌ লেখা না হয়ে থাকে, যেটা জাবেদা বাদ পড়ে যাবে সেটা তো স্বাভাবিকভাবে খতিয়ানে বাদ পড়বেই, তাকে বাদ পড়ার ভুল বলে। যেমন আবুলের নিকট থেকে মাল ক্রয় করা হলো, কিন্তু তা যদি আদৌ জাবেদাভুক্ত না করা হয়ে থাকে তাহলে তৈরিকৃত রেওয়ামিল মিলে যাবে, কিন্তু রেওয়ামিলে যে সম্পূর্ণ শুদ্ধ তা বলা যাবে না। তাহলে আমরা কি পেলাম যে কোনো একটি লেনদেন যদি বাদ পড়ে যায় সেটিকে বাদ পড়ার ভুল বলে। 2 নম্বর হচ্ছে লেখার ভুল, ইরর্স অফ কমিশন, অর্থাৎ হিসাবের বইতে লেনদেন লিপিবদ্ধ করার সময় যদি কোনো লেনদেন সম্পূর্ণরূপে বা আংশিকভাবে ভুল করে লেখা হয় তাকে লেখার ভুল বলে। যেমন 10,000 টাকার পণ্য ক্রয় করে 1,000 টাকা লিপিবদ্ধ করা হলো, এই অবস্থায় রেওয়ামিল মিলে যাবে। অর্থাৎ আমি কি করলাম, 10,000 টাকা পণ্য ক্রয় করেছি বলে জাবেদার মধ্যে 1,000 টাকা লিখছি, তা আমার খতিয়ানের মধ্যে 1,000 টাকায় আসছে, যে কারণে আমার রেওয়ামিল মিলে যাবে।
এগুলো যদি লেখার ভুল হয়ে থাকে তাহলে আমাদের রেওয়া মিলটাও মিলে যাবে, কিন্তু রেওয়া মিল মিলার পরও আমাদের এই ভুলগুলো থেকে যায়। 3 নম্বরে পরিপূরক ভুল, কম্পেনসেটিং এরর্স। যখন একটি ভুলের দ্বারা অপর এক বা একাধিক ভুলের পূরণ হয়ে যায় তখন তাকে পরিপূরক ভুল বলে। অর্থাৎ একটা এন্ট্রি ভুল করছি ডেবিট পাশে, আর একটা এন্ট্রি ভুল করলাম ক্রেডিট পাশে, অথবা দুইটা এন্ট্রি ভুল করলাম ডেবিট পাশে, দুইটা এন্ট্রি 500 1000 টাকা, ভুললে আমার ক্রেডিট পাশে 1000 টাকার একটা এন্ট্রি ভুল করে ফেললাম, যে কারণে আমার রেওয়া মিল মিলে গেল। এরকমও হতে পারে। অর্থাৎ পরিপূরক ভুল, একটা ভুল দ্বারা একটা ভুল পরিপূরক হয়ে আমার রেওয়া মিল মিলে যেতে পারে। যখন একটি ভুলের দ্বারা অপর এক বা একাধিক ভুলের পূরণ হয়ে যায় তখন তাকে পরিপূরক ভুল বলে। যেমন একটি হিসাবে ডেবিট দিকে 1000 টাকা কম লেখা হলো, আবার অপর একটি হিসাবের ক্রেডিট দিকে সমপরিমাণ টাকা অর্থাৎ 1000 টাকাই কম লেখা হলো। এক্ষেত্রে প্রথম ভুলটি দ্বিতীয় ভুলের দ্বারা পূরণ হয়ে যায়, তাই এটাকে পরিপূরক ভুল বলে। এটা একটা ঘটনা, এই ঘটনার কারণে আমার রেওয়া মিল মিলে যেতে পারে। এরপর হচ্ছে বেদাখিলার ভুল, ইরর্স অফ মিসপোস্টিং। অর্থাৎ আমি কালামের ঘরে ডেবিট করব, ডেবিট না করে ভুলে কামালের ঘরে ডেবিট করে ফেললাম, এরকম যদি ঘটনা। রহিমের ঘরে ডেবিট করব না করে আমি করিমের ঘরে ডেবিট করে ফেললাম, আমি এর ঘরে ডেবিট করব ভুলে আমি বিয়ের ঘরে ডেবিট করে ফেললাম। অর্থাৎ ওই টাকাটা আমরা ডেবিটের টাকাটা ডেবিটেই লিখলাম, সমপরিমাণ টাকায় লিখলাম, কিন্তু একজনেরটার মধ্যে না লিখে ভুলে আরেকজনেরটা লিখছি। এটা হচ্ছে বেদাখিলার ভুল। হিসাবের প্রাথমিক বই জাবেদা হতে খতিয়ানে পোস্টিং দেওয়ার সময় এক হিসাবের পরিবর্তে অন্য হিসাবকে সমপরিমাণ টাকা দ্বারা একই পার্শ্বে লেখা হলে তাকে বেদাখিলার ভুল বলে। কালামের হিসাবে 5000 টাকা ডেবিট না করে কামালের হিসাবে ডেবিট করা হলো, এই জাতীয় ভুলগুলো হচ্ছে বেদাখিলার ভুল। এই 4টি ভুলকে যদি আমরা সুন্দর করে লিখে দিতে পারি তাহলে আমার কয়ের 4-এর 4 আমার চলে আসবে ইনশাআল্লাহ। এরপরে খতে আমার কাছে চাওয়া হয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে খতিয়ান জেরের সাহায্যে রেওয়া মিল প্রস্তুত করো। তাহলে আমার প্রস্তুত করতে হলে রেওয়া মিল প্রস্তুত করা। তাহলে আমার প্রশ্নটা এইভাবে ছিল, রেওয়া মিল প্রস্তুত করা। আমি কি লিখলাম, সহায়ক তথ্যের ভিত্তিতে খতিয়ান জেরের সাহায্যে রেওয়া মিল প্রস্তুত করা হলো। প্রিমিয়াম জেনারেল স্টোরের, অর্থাৎ প্রথমে প্রতিষ্ঠানের নাম রেওয়া মিল ডিসেম্বর 31, 2020। ক্রমিক নম্বর, হিসাবের নাম, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমে 1 নম্বরে ছিল আমার মূলধন, আমরা জানি যে মূলধন ক্রেডিট, তাই ক্রেডিট পাশে বসালাম। 2 নম্বরে বিক্রয় খতিয়ানের জের, বিক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাব সম্পদ, ডেবিট, ডেবিট পাশে লিখলাম। ভাড়া খরচ, এটা খরচ, খরচ ক্ষতি সম্পত্তি ডেবিট, আমরা জানি খরচ ক্ষতি সম্পত্তি ডেবিট, আয় লাভ এবং দায় ক্রেডিট। তাহলে ভাড়া খরচ খরচ ডেবিট আমরা ডেবিট পাশে লিখলাম। 4 নম্বরে ব্যাংক জমা, বছরের শেষেরটা আসবে 31/12/2020, এটা সম্পদ আমার ডেবিট পাশে আসছে। নগদ তহবিল বছরের শেষেরটা আসবে, এটা সম্পদ আমার 31/12/2020, 12,000 টাকা। এরপরে কমিশন আয়, এখানে বলেই দিয়েছে আয়, আয় লাভ এবং দায় ক্রেডিট, ক্রেডিট পাশে গেল। ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব, পাওনাদার বা প্রদেয় হিসাব হচ্ছে আমার দায়, ক্রেডিট, ক্রেডিট পাশে গেল। যন্ত্রপাতি আমার সম্পদ, ডেবিট পাশে গেল 24,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য আসবে, সমাপনী মজুত পণ্য আসবে না, তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে। ডেবিট পাশে 8,000 টাকা। সাধারণ সঞ্চিতি, যে সঞ্চিতি সাধারণত ক্রেডিট পাশে যায়, সাধারণ সঞ্চিতি ক্রেডিট পাশে 22,000 টাকা। ক্রয় দিয়ে আছে আমার 37,000 টাকা। বিক্রয় দিয়ে আছে আমার, ক্রয় হচ্ছে আমার খরচ ডেবিট, বিক্রয় আমার আয় ক্রেডিট 57,000 টাকা। নমুনা পণ্য বিতরণ আমার বিজ্ঞাপন, এটা আমার ডেবিট 12,000 টাকা। উত্তোলন আর ডেবিট 7,000 টাকা। 2 পাশ যোগ করলে আমার মিলেই যাচ্ছে 1,45,000 টাকা, 1,45,000 টাকা। তাহলে আমরা মোটামুটি এইভাবে আমার দেয়া রেওয়া মিলটি আমি তৈরি করে ফেললাম। খ। এরপরে গতে বলেছে সহায়ক তথ্যের ভিত্তিতে 1, 2, 3 ও 4 নম্বর ভুলের সংশোধনী দাখিলা লিখুন। তাহলে সংশোধনী দাখিলা প্রস্তুত করলাম আমরা। প্রিমিয়াম জেনারেল স্টোর জাবেদা দাখিলা, সংশোধনী দাখিলা বলতে জাবেদা দাখিলাই তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 4টা বলছে, তাই আমরা 1, 2 দিলাম। যদি 1, 2, 3, 4 না বলতো তাহলে আমরা তারিখগুলো লিখতাম ডিসেম্বর 31। এখানে আমরা ইচ্ছা করলে ডিসেম্বর 31 লিখে 1, 2 লিখতে পারি। আচ্ছা, প্রথমটা ছিল আমার বিক্রয় হিসাবে 4,500 টাকা কম লেখা হয়েছে। যদি কম লেখে তাহলে বিক্রয় ক্রেডিট, বিক্রয়কে ক্রেডিট করব, ডেবিট করব অনিশ্চিত। আর যদি বলতো বিক্রয় হিসাবে বেশি লেখা হয়েছে তাহলে বিক্রয় ক্রেডিট, বেশি লিখছি তাহলে বিক্রয়কে ডেবিট করে দিতাম, অনিশ্চিতকে ক্রেডিট করে দিতাম। ক্রয় হিসাবে যদি কম লিখি, ক্রয় হিসাবে কম লিখলে ক্রয়কে ডেবিট করে দিব, অনিশ্চিতকে ক্রেডিট করে দিব। আর ক্রয় যদি বেশি লিখি তাহলে ক্রয়কে উল্টা দিকে দিয়ে দিব,
অর্থাৎ ক্রয় ক্রেডিট দিয়ে দিব, অনিশ্চিত ডেবিট দিয়ে দিব। তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে আমার যদি যেহেতু ক্রয় হিসেবে বিক্রয় হিসেবে 4,500 টাকা কম লেখা হয়েছে, কম লেখা হইলে এটাকে বাড়িয়ে দিব, বাড়াইতে হইলে বিক্রয় ক্রেডিট, বিক্রয়কে ক্রেডিট করব, ডেবিট করব অনিশ্চিত হিসাব। তাহলে আমরা পেলাম অনিশ্চিত হিসাব ডেবিট 4,500 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 4,500 টাকা। বিক্রয় হিসেবে 4,500 টাকা কম লেখা হয়েছে, এখন সংশোধন করা হলো। এরপর আমরা আসি 2 নম্বরে ছিল ক্যাশ বাক্স থেকে 10,000 টাকা হারিয়ে যায় যা হিসাবভুক্ত হয়নি। আমরা জানি যে ক্যাশ বাক্স থেকে চুরি, ক্যাশ বাক্স থেকে হারিয়ে যাওয়া এগুলি সব বিবিধ ক্ষতি। তাহলে বিবিধ ক্ষতি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা একটি বাদ পড়ে গেছে, বাদ পড়া যাবে না আর কি। বিবিধ ক্ষতি ডেবিট, নগদান ক্রেডিট, 10,000 টাকা 10,000 টাকা। ক্যাশ বাক্স থেকে 10,000 টাকা হারিয়ে যায় যা হিসাবভুক্ত করা হলো। 3 নম্বরে ছিল পণ্য ক্রয় 7,000 টাকা, ক্রয় হিসেবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে, অর্থাৎ 5,000 টাকা কম লিখছে। কম লিখলে ক্রয় হিসাব ডেবিট, বাড়িয়ে দিলাম, যতটুকু কম লিখছে ততটুকু বাড়িয়ে দিলাম, ক্রয় হিসাব ডেবিট 5,000, আর বাকিটা অনিশ্চিত হিসাব ক্রেডিট 5,000 টাকা। পণ্য ক্রয় 7,000 টাকা, ক্রয় হিসেবে 2,000 টাকা ডেবিট করা হয়েছিল, এখন সংশোধন করা হলো। এরপর আমরা আসি 4 নম্বরে বলেছে 9,000 টাকা মূল্যে যন্ত্রপাতি ক্রয়, ক্রয় হিসেবে হিসাবভুক্ত হয়েছে। তাই ভুলে ক্রয়কে ডেবিট করেছিলাম, এখন ক্রয়কে ক্রেডিট করে দিব, আর যন্ত্রপাতিকে ডেবিট করে দিব। তাহলে কি করলাম, যন্ত্রপাতি লিখি নেই, তাই যন্ত্রপাতি ডেবিট 9,000 টাকা। ভুলে ক্রয়কে ডেবিট করেছিলাম, এখন ক্রয়কে ক্রেডিট করে দিই, ক্রয় হিসাব ক্রেডিট 9,000 টাকা। তাহলে 9,000 টাকা মূল্যে যন্ত্রপাতি ক্রয়, ক্রয় হিসাবে হিসাবভুক্ত হয়েছিল, এখন সংশোধন করা হলো। তাহলে আমরা কি করলাম, আমার গ নম্বরে যে 4টি ভুল সংশোধনী জাবেদা চেয়েছে, সেই 4টি ভুল সংশোধনী জাবেদা করলাম, কিন্তু আমার ভুল সংশোধনী জাবেদা দেওয়া ছিল 6টি, বাকি 2টি আমরা এখন করে নিব, নাইলে ঘতে আমরা অনিশ্চিত হিসাব মিলাতে পারবো না। তাহলে বাকি 2টি আমরা খসড়া জাবেদার নাম দিয়ে করব। আর খসড়া জাবেদা ব্যাখ্যা না লিখলেও চলবে, ব্যাখ্যা লেখাটা জরুরি না। খসড়া জাবেদা ব্যাখ্যা লেখা জরুরি না। তাহলে আমাদের 5 নম্বর জাবেদায় ছিল ভাড়া 2,000 টাকা প্রদান করে ভাড়া হিসাবে ক্রেডিট করা হয়েছে। তাহলে ভাড়া হিসাবকে ক্রেডিট করছি, তাহলে আমার ভাড়াকে ক্রেডিট করছি। এই জাতীয় যদি সমস্যা হয়, ডেবিটকে ক্রেডিট করা হয়, তখন ডাবল টাকা দ্বারা ডেবিট করতে হয়। ডেবিটকে যদি ক্রেডিট বা ক্রেডিটকে যদি ডেবিট করি, তখন এটাকে সংশোধন করতে গেলে ডাবল টাকা দ্বারা সংশোধন করতে হয়। তাহলে ভাড়া ছিল ডেবিট, করেছিলাম ক্রেডিট। তাহলে ক্রেডিটকে আগে ডেবিট করলে, যদি আমি ভাড়া ভুলে ক্রেডিট করছি 2,000 টাকা, এখন যদি ভাড়াকে 2,000 টাকা ডেবিট করি, তাহলে ডেবিটের ক্রেডিটে কাটাকাটি করে 0 হয়ে যাবে। তাহলে ভাড়া যে 2,000 টাকা ডেবিট করার কথা ছিল, সেটি আর হবে না। তাহলে আমাকে কি করতে হবে, ভাড়া একবার 2,000 টাকা ডেবিট, আবার ভাড়া একবার 2,000 টাকা ডেবিট। একবার 2,000 টাকা ডেবিট হচ্ছে যেটা করার দরকার ছিল, আর একবার 2,000 টাকা ডেবিট হচ্ছে ওই যে ক্রেডিটটাকে কাটার জন্য। তাই আমি কি করলাম, ভাড়া হিসাব ডেবিট 4,000 টাকা, 2,000 টাকা ক্রেডিটের কারণে কাটা যাবে, আর 2,000 টাকা আমার যেটা সঠিক জায়গায় বসানোর কথা সেটা বসানো হবে, অনিশ্চিত হিসাব ক্রেডিট। এই জাতীয় জিনিসগুলো আমরা, যেহেতু এখানে ক্রেডিট করেছি, ডেবিট কি করেছি বলা নাই, এই জাতীয় ক্ষেত্রে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে থাকি। তা ভাড়া 2,000 টাকা প্রদান করে ভাড়া হিসাবে ক্রেডিট করা হয়েছে, এখন সংশোধন করা হলো, যদিও ব্যাখ্যাটা আমার জন্য জরুরি না। তারপরে আমাকে বলেছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা, ভুলবশত উত্তোলন হিসেবে 5,000 টাকা ডেবিট করছি। তাহলে আমার উত্তোলন ডেবিট করার কথা ছিল 500 টাকা, ডেবিট করছি 5,000 টাকা, অতিরিক্ত ডেবিট করছি কত, 4,500 টাকা। তাহলে অতিরিক্ত ডেবিট করে ফেলছি, তাহলে এটাকে সংশোধন করতে ক্রেডিট করে দিব। তাহলে উত্তোলনকে আমি ক্রেডিট করে দিব 4,500 টাকা দ্বারা। তাহলে ডেবিট কি লিখবো, অনিশ্চিত হিসাব ডেবিট, অর্থাৎ অনিশ্চিত হিসাব ডেবিট 4,500, উত্তোলন হিসাব ক্রেডিট 4,500। মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা, ভুলবশত উত্তোলন হিসেবে 5,000 টাকা ডেবিট করা হয়েছে, এখন সংশোধন করা হলো। খসড়া জাবেদার মধ্যে যদিও ব্যাখ্যা জরুরি না, ব্যাখ্যা না লিখলেও আমার হয়ে যেত। তাহলে আমাদের এই যে খসড়া জাবেদা সহ ভুল সংশোধনী জাবেদা যে 6টি ছিল, সেই 6টি আমাদের আলোচনা হয়ে গেছে। এখন আমাদের যেটা লাগবে, ঘ নম্বর আমরা করব। ঘ নম্বরে আমার চেয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে অনিশ্চিত হিসাব প্রস্তুত করা, অর্থাৎ আমার এই যে জাবেদাগুলো করেছি, এই জাবেদাগুলো থেকে আমি অনিশ্চিত হিসাবগুলো নিয়ে আমি খতিয়ান তৈরি করব। অর্থাৎ এখানে অনিশ্চিত আছে ডেবিট 4,500, আমি ডেবিট পাশে 4,500 লিখবো, আর বিবরণের করে লিখবো বিক্রয় হিসাব। তারপর আমার অনিশ্চিত হিসাব আছে এখানে ক্রেডিট আছে অনিশ্চিত হিসাব 5,000, আমরা ক্রেডিট পাশে 5,000 লিখবো, আর বিবরণের করে লিখবো ক্রয় হিসাব। তারপর আমরা আসি, এখানে অনিশ্চিত হিসাব নেই, এখানে অনিশ্চিত হিসাব আছে ক্রেডিট পাশে 4,000 টাকা, আমরা ক্রেডিট পাশে অনিশ্চিত হিসাব 4,000 লিখবো, আর বিবরণের করে লিখবো ভাড়া। এখানে ডেবিট পাশে লিখবো 4,500 টাকা,
আর বিবরণের ঘরে লিখবো উত্তোলন হিসাব। এইভাবে আমরা অনিশ্চিত হিসাবটা মিলিয়ে করব। অর্থাৎ আমার গ নম্বরে বলেছে সহায়ক তথ্যের ভিত্তিতে অনিশ্চিত হিসাব প্রস্তুত করা। তাহলে আমরা উত্তর লিখলাম সহায়ক তথ্যের ভিত্তিতে অনিশ্চিত হিসাব প্রস্তুত করা হলো। অনিশ্চিত হিসাব খতিয়ানের ঘর আমরা জানি যে তারিখ, হিসাবের নাম, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট ক্রেডিট। তাহলে আমরা আসি, একটু আগে আমরা আলোচনা করেছিলাম আমাদের 1 নম্বর জাবেদা ছিল অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু 1 নম্বর জাবেদার মধ্যে ছিল অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে আমরা অনিশ্চিত হিসাবে ডেবিট পাশে 4500 লিখবো, এখানে লিখবো বিক্রয় হিসাব। তাহলে এই যা 4500 ডেবিট আছে এটা ডেবিট পাশে চলে গেল। এরপরে আমরা 2 নম্বর জাবেদার মধ্যে ছিল বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এখানে অনিশ্চিত নাই। 3 নম্বর জাবেদার মধ্যে ছিল ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট 5000 টাকা। তাহলে ক্রেডিট পাশে 5000 টাকা লিখলাম, বিবরণের ঘরে অর্থাৎ হিসাবের নামের ঘরে লিখলাম ক্রয় হিসাব। এখন আমরা একটু দেখি, আপনারা দেখবেন যে অনেক ইউটিউব চ্যানেলে এই ব্যালেন্সটা ভুল করে বসে আছে। আপনারা এই ভুলগুলো ইউটিউব চ্যানেলগুলো থেকে আপনারা সবাই সাহায্য নেন, খুব ভালো কথা, কিন্তু একটু নিজে ন্যূনতম বুদ্ধি খাটিয়ে দেখবেন। আপনারা তো জাবেদা, সাধারণ জাবেদা তো আপনারা করেছেন, খতিয়ান করেছেন, জাবেদা খতিয়ানগুলো যে ভুল করছে সেই ভুলগুলো আপনারা দেখে তারপরে ওই চ্যানেলগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এইটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। তাহলে আমাদের কিভাবে বিয়োগ করার কথা, হচ্ছে বড়টি থেকে ছোটটি বিয়োগ করব। বড় হচ্ছে 5000, ছোট হচ্ছে 4500। এখানে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে দুইটি কাজ আমরা করতে পারি। একটি হচ্ছে কি করতে পারি আমরা, আমি দুইটিই দেখাই দিচ্ছি। একটু হচ্ছে আমরা করতে পারি কি, যে এই টাকাটাকে আমরা ক্রেডিট পাশে লিখতে পারি বা এখানে মাইনাস দিয়ে বসিয়ে দিতে পারি। এই টাকাটাকে আমরা ক্রেডিট পাশে লিখতে পারি, এখানে মাইনাস দিয়েও বসিয়ে দিতে পারি। আমি দুইটি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমরা কি হলো 4500 থেকে 5000, এখানে মাইনাস 4500 অর্থাৎ এটা ক্রেডিট। আবার দেখা যাচ্ছে এইটা এইটা ক্রেডিট, এইটা মাইনাস আছে, এটাও মাইনাস হবে, দুইটা মাইনাস হয়ে মাইনাস 4500 হয়ে গেল। অর্থাৎ আমার ভাড়া খরচ, অর্থাৎ আমার 5 নম্বর জাবেদার মধ্যে আছে ভাড়া হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাই ক্রেডিট পাশে আবার আসলো 4000 টাকা, এখানে লিখলাম ভাড়া খরচ হিসাব। তাহলে এই 4000 টাকা, তাহলে এটাও ক্রেডিট, এটা হচ্ছে মাইনাস চিহ্ন দেওয়া মানে হচ্ছে ক্রেডিট। আমরা এখানে লিখেও দেখাইতে পারি, আবার এখানেও দেখাইতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এই 4500 টাকা আমরা মাইনাস, আর এটা মাইনাস, তাহলে দুইটা মাইনাস হয়ে 4500 হয়ে গেল, এটাও ক্রেডিট। তারপরে আমাদের লাস্ট জাবেদায় ছিল অনিশ্চিত হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। আর ডেবিট যেহেতু ডেবিট পাশে 4500, আমরা 4500 লিখলাম, এখানে উত্তোলন হিসাব লিখলাম, এখানে ক্রেডিট 4500, এখানে ডেবিট 4500, ব্যালেন্সটা জিরো হয়ে গেল। আমরা এটা আরেকটি ভাবে দেখব। এখন আমরা আসি যে আমরা যারা মাইনাসটা না বুঝবো, অর্থাৎ এইভাবে মাইনাস না বুঝে আমরা ডেবিট ক্রেডিট দুই পাশ মিলিয়ে করব, তারা আমরা এইটা দেখি অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাবের মধ্যে তাহলে আমার 1 নম্বর জাবেদা ছিল অনিশ্চিত হিসাব ডেবিট 4500, আমি ডেবিট পাশে লিখলাম 4500, এখানে লিখলাম বিক্রয় হিসাব, ডেবিট টাকাটা ডেবিট পাশে নিয়ে গেলাম। এরপর আমরা আসি 3 নম্বর জাবেদা আমার ছিল ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। ক্রেডিট পাশে লিখলাম 5000 টাকা, এখানে লিখলাম ক্রয় হিসাব। তার দুটির মধ্যে যেটি বড়, বড়টি থেকে ছোটটি বিয়োগ করলাম, অর্থাৎ 5000 থেকে 4500 বিয়োগ করলাম, বিয়োগ করলাম 500। তাহলে এই দুটির মধ্যে বড় কোনটি, বড় হচ্ছে ক্রেডিট, তাই ব্যালেন্সটা ক্রেডিট পাশে চলে গেল, ব্যালেন্সটা ক্রেডিট পাশে চলে গেল। এরপর আমরা আসি আমাদের খসড়ার মধ্যে, খসড়া প্রথম জাবেদার মধ্যে ভাড়া হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট ছিল 4000 টাকা। তাহলে যেহেতু অনিশ্চিত হিসাব ক্রেডিট, ক্রেডিট পাশে 4000 লিখলাম, এখানে লিখলাম ভাড়া খরচ হিসাব ক্রেডিট, ভাড়া খরচ হিসাব। তাহলে আমার আগের ব্যালেন্সটা ক্রেডিট 500 টাকা, তাহলে ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে ক্রেডিট পাশে বসলো। এখানে ক্রেডিটে আছে 500 টাকা, এখানে ক্রেডিটে আছে 4000 টাকা, এই দুটি যোগ হয়ে আমার 4500 টাকা ক্রেডিট পাশে বসলো। এরপর আমরা আসি আমার খসড়ার দ্বিতীয় জাবেদার মধ্যে ছিল অনিশ্চিত হিসাব ডেবিট 4500 টাকা, উত্তোলন হিসাব ক্রেডিট 4500 টাকা। তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট, ডেবিট পাশে আমরা লিখলাম 4500 টাকা, এখানে লিখলাম উত্তোলন হিসাব। এখানে ছিল ক্রেডিট 4500, এখানে হচ্ছে ডেবিট 4500। তাহলে সমপরিমাণ টাকা, অর্থাৎ 4500 টাকা থেকে 4500 টাকা বিয়োগ করলে আর কোনো ফলাফল থাকে না, অর্থাৎ আমার আর কোনো ব্যালেন্স নেই, ব্যালেন্স আমার জিরো হয়ে গেছে, অর্থাৎ অনিশ্চিত হিসাবে ব্যালেন্স আমার নেই। অর্থাৎ নতুন যে আমরা রেওয়া মিল তৈরি করব, সেই রেওয়া মিলের মধ্যে অনিশ্চিত হিসাবের কোনো ব্যালেন্স আমার আসবে না। অর্থাৎ
ভুলগুলো এমন ভাবে আমরা করে ভুলগুলোকে সংশোধন করতে গিয়ে আমার অনিশ্চিত হিসাবটা সবসময় আমার ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ আমি যখন নাকি ভুলগুলোকে সংশোধন করব তখন আমার অনিশ্চিত হিসাবের আর কোনো ব্যালেন্স থাকবে না। যদি অনিশ্চিত হিসাবের ব্যালেন্স বের হইতো আমরা বুঝতে পারতাম আমার এখনো কোনো না কোনো ভুল রয়ে গেছে। এরপর আমরা আসি উম্ম নম্বরে। উম্ম নম্বরে আমার কাছে চেয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে সংশোধিত রেওয়ামিল প্রস্তুত করা। তাহলে আমরা আসি সহায়ক তথ্যের ভিত্তিতে সংশোধিত রেওয়ামিল প্রস্তুত করা হলো প্রিমিয়াম জেনারেল স্টোরের রেওয়ামিল সংশোধিত ডিসেম্বর 31, 2020। তাহলে আমরা আসি 1 নম্বরে মূলধন। মূলধনের সাথে আমার কোনো সমন্বয় অর্থাৎ ভুল ত্রুটি কিছু ছিল না। মূলধন ছিল 30,000, লিখলাম 30,000। 2 নম্বরে ছিল বিক্রয় খতিয়ানের জের, এটার সাথে আমার কোনো সমন্বয় অর্থাৎ ভুল সংশোধনের কোনো কিছু ছিল না। এটা 20,000 ছিল, লিখলাম 20,000। 3 নম্বরে ভাড়া খরচ। ভাড়া খরচ আমার আমরা খসড়া যে জাবেদা লিখেছিলাম সেখানে ভাড়া হিসাব ডেবিট বা ভাড়া খরচ হিসাব ডেবিট করেছি 4,000 টাকা। আমার আগে ছিল 17,000 টাকা। তাহলে আগে ছিল 17,000 ডেবিট আর নতুন করে 4,000 ডেবিট হয়েছে। তাহলে 17 আর 4 যোগ করলে 21,000 টাকা ডেবিট হয়। এরপর আমরা আসি ব্যাংক জমা 31/12/2020 ছিল 8,000 টাকা। 8,000 টাকা লিখলাম। নগদ তহবিল 31/12/2020 ছিল 12,000 টাকা। এবং আমরা আমাদের 2 নম্বর জাবেদার মধ্যে নগদান হিসাব ক্রেডিট করতে হয়েছে 10,000 টাকা। অর্থাৎ ডেবিট ছিল 12,000 টাকা, ক্রেডিট 10,000 টাকা। ডেবিট থেকে ক্রেডিট আমরা বিয়োগ করে 2,000 টাকা বসিয়ে দিলাম। এরপর আমরা আসি 6 নম্বর ছিল কমিশন আয়, এটা কোনো যোগ বিয়োগ ছিল না, 20,000 টাকা লিখলাম। 7 নম্বর ক্রয় খতিয়ানের জের পাওনাদার বা প্রদেয় হিসাব যাই বলি, এটা 16,000 টাকা, এটার সাথে কোনো যোগ বিয়োগ ছিল না। এরপর যন্ত্রপাতি আমার ডেবিট পাশে ছিল 24,000 টাকা। আর আমাদের 4 নম্বর জাবেদায় অর্থাৎ 4 নম্বর সংশোধনী জাবেদার মধ্যে যন্ত্রপাতিকে আমরা ডেবিট করেছি 9,000 টাকা দ্বারা। তাহলে 9,000 টাকা দ্বারা যেহেতু ডেবিট করেছি, 24,000-এর সাথে 9,000 যোগ করলে আমার আসতেছে 33,000 টাকা। এরপরে 9 নম্বরে প্রারম্ভিক মজুত পণ্য, এটার সাথে কোনো যোগ বিয়োগ নেই, যা ছিল তাই বসবে 8,000 টাকা। সাধারণ সঞ্চিতি, এটার সাথে কোনো যোগ বিয়োগ নেই, যা ছিল তাই বসবে 22,000 টাকা। ক্রয়ের সাথে যোগ বিয়োগ আছে, ক্রয় ছিল 37,000 টাকা। ক্রয়ের সাথে আমার 3 নম্বর ভুল সংশোধনী জাবেদার মধ্যে ক্রয় হয়েছিল ডেবিট 5,000 টাকা। তা আমার আগে ছিল 37,000 টাকা, ডেবিট করেছি 5,000 টাকা যোগ করলাম। এবং আমার 4 নম্বর সংশোধনী জাবেদার মধ্যে ক্রয়কে ক্রেডিট করেছে 9,000 টাকা। তাহলে 37,000 টাকার সাথে 5,000 টাকা যোগ হবে, 9,000 টাকা বিয়োগ হবে। এগুলো যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি 33,000 টাকা। তারপর 12 নম্বরে বিক্রয় ছিল আমার 57,000 টাকা। এবং 1 নম্বর সমন্বয়ে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় ক্রেডিট আছে 4,500 টাকা। অর্থাৎ 57,000 টাকার সাথে 4,500 টাকা যোগ করলে আমার আসতেছে 61,500 টাকা। 13 নম্বরে ছিল নমুনা পণ্য বিতরণ, যা ছিল তাই আসবে, এটার সাথে সমন্বয় নেই। 14 নম্বরে উত্তোলন আছে, ছিল আমার 7,000 টাকা। উত্তোলন আমাদের যেটা আমাদের খসড়া জাবেদায় আমরা লাস্ট জাবেদাটা করেছিলাম, সেখানে উত্তোলনকে ক্রেডিট করেছি। ডেবিট ছিল 4,500 টাকা, ক্রেডিট করেছি ডেবিট ছিল 7,000 টাকা, ক্রেডিট করেছি 4,500 টাকা। তাহলে 7,000 থেকে 4,500 বিয়োগ করলে আমার থাকতেছে 2,500 টাকা। এবং নতুন করে একটি এন্ট্রি আসতেছে, যেটি হচ্ছে আমার 2 নম্বর সংশোধনী জাবেদা থেকে বিবিধ ক্ষতি 10,000 টাকা। এখন যদি আমরা দুই পাশ মিলাই, আমার গ্রামীণ মিলে যাবে 1,49,500 টাকা, 1,49,500 টাকা। এইভাবে যদি আমরা সঠিকভাবে আমাদের অ্যাসাইনমেন্টগুলো যদি প্রস্তুত করতে পারি, কিন্তু অ্যাসাইনমেন্টের নাম্বারগুলো আমাদের বোর্ড পরীক্ষায় মূল্যায়ন করা হবে, এই আশা থেকে আমরা অ্যাসাইনমেন্টগুলোকে খুব ভালো করে করব, খুব ভালো করে শিখবো। এবং আমার কাছে যদি মনে হয় যে এই ভিডিও ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে, সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবাই ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে যদি ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে সবাই দেখতে পারবে, সবাই জানতে পারবে, সবাই ভালো কিছু শিখতে পারবে। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টের জবাব দেওয়ার জন্য চেষ্টা করবো যথাশীঘ্রই। আর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। বেশি বেশি করে শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।